বৃষ্টিতে এডিস মশা বাড়ায় সারা দেশে চিকুনগুনিয়া ভাইরাস জ্বরের প্রকোপ। বেশি করে পানি খাওয়ার পরামর্শ চিকিৎসকদের। হাসপাতালগুলোতে দেয়া হয়েছে বিশেষ নির্দেশনা। রমজান উপলক্ষে আজ থেকে খোলা বাজারে টিসিবির পণ্য বিক্রি শুরু। সারা দেশে 185টি ট্রাকে বিক্রি হচ্ছে ভোগ্যপণ্য। পর্যাপ্ত আমদানি থাকায় রোজায় বাড়বে না ভোজ্য তেলের দাম, বলছেন ব্যবসায়ীরা। মিল মালিকরা কারসাজি করলেই ব্যবস্থা, হুঁশিয়ারি বাণিজ্য মন্ত্রীর। মনিটরিং এর তাগিদ। 20 থেকে 30 বছরের পুরনো লক্কর ঝক্কর গাড়ি দিয়ে চলছে রাজধানীর বেশিরভাগ থানার পেট্রোল ডিউটি। ঘটছে নানা বিপত্তি, অভ্যন্তরীণ সমন্বয়হীনতাকে দুষছেন বিশ্লেষকরা। এবং ভরাট আর অবৈধ জাল ব্যবহারে কমছে রাঙামাটির কাপ্তাই লেকের মাছ। উৎপাদন বাড়াতে আগামী 3 মাস মাছ ধরা নিষিদ্ধ। সময় সংবাদের সঙ্গে আছি আমি তাহিয়া রুবাইয়া তপলা। সারা দেশে বেড়েছে চিকুনগুনিয়া ভাইরাস জ্বরের প্রকোপ। সম্প্রতি কয়েক দফা বৃষ্টিপাতের পর এডিস মশার মাধ্যমে ছড়াচ্ছে চিকুনগুনিয়া। বিশেষ কোনো প্রতিষেধক না থাকায় আক্রান্তদের প্যারাসিটামল জাতীয় ওষুধ ও বেশি বেশি পানি খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সমস্যার সমাধানে দেশের সব সরকারি হাসপাতালে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মোজাহিদ শুভর রিপোর্ট। শরীরে 103 ডিগ্রি জ্বর, সারা গায়ে অসহ্য যন্ত্রণা নিয়ে কাহিল সিকিউরিটি গার্ড আজাহার। চিকুনগুনিয়া ভাইরাস জ্বর একে একে আক্রান্ত করেছে একই ঘরের 5 জনকে। জ্বর, মাথা ব্যথা, চোখ জ্বলা, বমির ভাবসহ নানা উপসর্গ নিয়ে শুরু হওয়া এই ভাইরাস ব্যাপকভাবে দুর্বল করছে দেশের অসংখ্য মানুষকে। বমি আসে, কোনো কিছু খাইতে পারি না, শরীর দুর্বল লাগে, অসহ্য যন্ত্রণা করে। আমার যখন জ্বর ওঠে তখন 102 ডিগ্রি উঠে যায়, তারপর শরীর খুব ব্যথা করে, হাত পা ব্যথা করে। ইদারিং আমাদের এখানে বৃষ্টিপাত হওয়ার কারণে প্রচুর মশা বাড়ে গেছে। এখন আমাদেরও ভয় লাগতেছে যে আমরা ভাইরাস জ্বরে আক্রান্ত হই নাকি। আমাদের এই বিল্ডিং এ 10-12 জন চিকুনগুনিয়া আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত সিটি কর্পোরেশনে দেখলাম না মশা নির্ধারণের জন্য কোনো স্প্রে বা কোনো ব্যবস্থা নেওয়ার জন্য। চিকিৎসকরা বলছেন চিকুনগুনিয়া জ্বর 5-6 দিনের মধ্যে ভালো হলেও শরীরের গিরায় গিরায় ব্যথা 1 মাসেরও বেশি সময় পর্যন্ত থাকতে পারে। তবে 3 দিনের জ্বর ও ব্যথা থাকলে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। তবে কোনোভাবেই অ্যান্টিবায়োটিক সেবন না করার পরামর্শ চিকিৎসকদের। প্যারাসিটামল ছাড়া অন্য কোনো জ্বর কমাবার ওষুধ যেমন ভল্টারেন কিংবা ক্লোফেনাক কিংবা আইবোপ্রোফেন এই জাতীয় ওষুধ সেবন করা ক্ষতিকারক। কারণ ডেঙ্গু এবং চিকুনগুনিয়া রোগে এইসব ওষুধ দিলে রক্তক্ষরণ হওয়ার সম্ভাবনা দেখা দেয়। এবছর প্রথমবারের মতো অসংখ্য মানুষ চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে আসছেন। ডেঙ্গুর মতোই এডিস মশার মাধ্যমে ছড়ানো এই রোগে মৃত্যু ঝুঁকি না থাকায় চিকিৎসকরা কেবল প্রেসক্রিপশন দিয়েই ছেড়ে দিচ্ছেন। তবে সমস্যা সমাধানে দেশের প্রতিটি সরকারি হাসপাতালে বিশেষ নির্দেশনা পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ইতিমধ্যে সারা বাংলাদেশে আমরা কিন্তু মাইকিং করেছি। যারা হলো মেডিসিন বিশেষজ্ঞ বা চিকিৎসক আছেন এবং বিভিন্ন হাসপাতালের চিকিৎসক, হাসপাতালের প্রধান, তাদেরকে নিয়ে আমরা একটা কর্মশালা আয়োজন করেছিলাম। সেই কর্মশালার উদ্দেশ্যটা ছিল যে কিভাবে আমরা চিকুনগুনিয়া বা ডেঙ্গুর মতো রোগ থেকে পরিত্রাণ পেতে পারি। এডিস মশা নিয়ন্ত্রণের মধ্য দিয়ে কমতে পারে চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব। তবে এ রোগের প্রকোপ থেকে বাঁচতে ঘরের টবের পানি সহ বাড়ির আশেপাশে ছোট জলাধার প্রতিদিন পরিষ্কার রাখার পরামর্শ চিকিৎসকদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। রোজা উপলক্ষে আজ থেকে খোলা বাজারে নিত্য প্রয়োজনীয় 5টি পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ টিসিবি। এবছর খোলা বাজারে চিনি বিক্রি হবে 55 টাকা দরে। প্রতি লিটার সয়াবিনের দাম নির্ধারণ করা হয়েছে 85 টাকা। ছোলা বিক্রি হবে কেজি প্রতি 70 টাকা, মসুর ডাল 80 টাকা আর খেজুর বিক্রি হবে 120 টাকা দরে। ঢাকা মহানগরী সহ সারা দেশে 185টি ট্রাকে টিসিবি এই পণ্য বিক্রি করছে। তবে চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম উল্লেখ করে ভোক্তা চাহিদাকে গুরুত্ব দিয়ে আরো বেশি পরিমাণ পণ্য সরবরাহের দাবি জানিয়েছে বাংলাদেশ টিসিবি ডিলার্স অ্যাসোসিয়েশন। রমজান উপলক্ষে আজ থেকে সারা দেশে শুরু হয়েছে টিসিবির খোলা বাজারে পণ্য বিক্রি। ভোগ্য পণ্য বিক্রির খবর জানতে রাজধানীর প্রেস ক্লাবের সামনে আছেন রিপোর্টার কামরুল হাসান সবুজ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সবুজ।
অপলা, রমজান উপলক্ষে টিসিবি ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ যে প্রতি বছর রমজানের বেশ আগে থেকেই পণ্য বিক্রির কার্যক্রম শুরু করে, যেটা বাজার মূল্যের চেয়ে কিছুটা সাশ্রয়ী দামেই পাওয়া যায়, তো সেই কার্যক্রম কিন্তু আজকে শুরু হয়েছে এবং ঢাকা শহরে 33টি ট্রাক সহ সারা দেশে 150টি ট্রাকে এই পণ্য বিক্রির কার্যক্রম চলবে। তো এই পণ্য বিক্রির যে নির্দিষ্ট 5টি পণ্য বিক্রি হবে এই ট্রাকগুলোতে, চিনি, মসুর ডাল, সয়াবিন তেল, ছোলা এবং খেজুর। তো খেজুরটা কিন্তু আজকে থেকেই পাওয়া যাবে না, খেজুরটা পাওয়া যাবে রমজান শুরুর অল্প 2-4 দিন আগে থেকে পাওয়া যাবে। এখন পাওয়া যাবে শুধুমাত্র চিনি, ডাল, সয়াবিন তেল, ছোলা এবং প্রতি ব্যক্তি অর্থাৎ ভোক্তা প্রতি চিনি কিনতে পারবেন 4 কেজি, মসুর ডাল 3 কেজি, সয়াবিন তেল 5 কেজি এবং ছোলা 5 কেজি করে একজন কিনতে পারবেন প্রতিদিন। এবং একটি ট্রাকে প্রতিদিন বরাদ্দ থাকবে 1500 কেজি করে। তো আমরা প্রেস ক্লাবের সামনে আছি এবং সকাল 10টাতে কিন্তু শুরু হয়েছে এবং শুরু হওয়ার পরপরই কিন্তু অনেক লোকজন কিন্তু এখানে এসে ভিড় করেছে। অর্থাৎ ভোক্তাদের ভাষ্যমতে এই পণ্যগুলোর দাম যেহেতু খোলা বাজারের চেয়ে কম এবং মানটা ভালো, যার জন্য তারা কিন্তু আগেই এখানে এসেছেন এবং অনেকেই হয়তো এখান থেকে অফিসে যাচ্ছেন, যাওয়ার পথে কিংবা একটু অফিসে লেট করে হলেও এই পণ্যগুলো কিন্তু কিনে নিয়ে যাচ্ছেন, কারণ শেষ দুপুরের মধ্যেই কিন্তু এই পণ্যগুলো এর আগের অভিজ্ঞতা কিন্তু শেষ হয়ে গেছে। তো আমরা একজন ভোক্তার সাথে অর্থাৎ যারা এখানে এসেছেন তাদের সাথে একটু কথা বলে কিছুটা জানার চেষ্টা করি। তো আমরা একটু আপনার সাথে একটু কথা বলি, একটু আমাদের সাথে একটু। আচ্ছা, একটু আপনি একটু আমাদের সাথে কথা বলেন। আপনি এই যে সকাল সকাল এই যে ট্রাকের যে টিসিবির যে খোলা পণ্য কিনতে আসছেন, এই পণ্যগুলো সম্পর্কে আপনি জানেন? জি জানি, যেটা পেপার পড়তে গেছে, মাইকিং করছে, প্লাস আপনার টিভিতে জানানো হয়েছে সরকারিভাবে এটা ধারণ ক্ষমতা কম জন্য ক্রয় মানুষের জন্য ভালো। আপনি কি কি কিনবেন? আমি ডাউল কিনুম, ছোলা কিনুম, চিনি কিনুম। এটার মান সম্পর্কে জানেন? অর্থাৎ এগুলো কি বাজারের চেয়ে ভালো না খারাপ? বাজার চেয়ে ভালো, জি, দামও কম পাচ্ছি, উন্নত মানের। অপলা, আমরা একজন ক্রেতার সাথে কথা বললাম, অর্থাৎ যিনি এখানে কিনতে এসেছেন। তো আমরা এই ট্রাকে যারা প্রতিনিধি আছেন অর্থাৎ ডিলার আছেন তাদের সাথে একটু কথা বলে জানার চেষ্টা করব যে তারা আসলে এই পণ্যগুলো যে বিক্রির ক্ষেত্রে সবকিছু ঠিকঠাক মতো বুঝে পেয়েছেন কিনা, যেহেতু আজকে প্রথম দিন, কোনো ঝামেলা হচ্ছে কিনা। একটু আমাদের সাথে একটু কথা বলবেন। আপনারা এই পণ্য বিক্রির কার্যক্রম শুরু করেছেন এবং এটা প্রতিদিন কত কেজি করে বিক্রি করবেন? আর এই আজকে প্রথম দর্শক, রমজান উপলক্ষে আজ থেকে সারা দেশে শুরু হয়েছে টিসিবির খোলা বাজারে পণ্য বিক্রি এবং রাজধানী প্রেস ক্লাব থেকে সেখানকার সর্বশেষ খবর জানাচ্ছিলেন রিপোর্টার কামরুল হাসান সবুজ। চলে যাচ্ছি পরের খবরে। মিল মালিকদের কারসাজি না থাকলে রোজায় ভোজ্য তেলের দাম বাড়ার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। চাহিদার তুলনায় বেশি তেল আমদানি করা হয়েছে উল্লেখ করে বাণিজ্য মন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কেউ কারসাজি করলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। রমজানে সরকারি মনিটরিং বাড়ানোর তাগিদ দিয়েছে ভোক্তা সংগঠন ক্যাব। মামুন আব্দুল্লাহর রিপোর্ট। রমজানে কোনো পণ্যের দাম বাড়ছে কিনা তা নিয়ে ক্রেতারা থাকেন উদ্বিগ্নে। পরিসংখ্যান বলছে অন্য মাসে দেশে গড় চাহিদা যেখানে 1 লাখ মেট্রিক টন, সেখানে শুধু রমজান মাসেই ভোজ্য তেলের চাহিদা বেড়ে হয় প্রায় 2.25 লাখ মেট্রিক টন। গেল 3 মাস ধরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম নিম্নমুখী থাকায় এবং চাহিদা অনুযায়ী আমদানি হওয়ায় এবছর রমজানে ভোজ্য তেলের কোনো সংকট সৃষ্টি হবে না বলে জানিয়েছেন পাইকাররা। ইন্টারন্যাশনাল যে বুকিং রেট আছে এটা কিন্তু অলরেডি কমের দিকে আছে, আমাদের এখানেও বাজার কমের দিকে আছে। যদি আন্তর্জাতিক বাজারও এইভাবে থাকে রমজানের মধ্যে এই ধারাবাহিকতা থাকবে বলে আমি মনে করতেছি। ক্যাব বলছে রোজার আগেই পাইকারি পর্যায়ে সয়াবিন তেল 72 টাকার বিপরীতে খোলা বাজারে বিক্রি হচ্ছে 100 টাকায়। সর্বোচ্চ 10 টাকা বাড়তে পারে, 95 থেকে 100 টাকা আজকের বাজারে সয়াবিন তেল তারা বিক্রি করতেছে। যথাযথ মনিটরিংটা হচ্ছে না বলেই খুচরা বিক্রেতা যারা তারা ভোক্তাদের সাথে থেকে রীতিমতো এটা সাকিং আর কি, ব্লাড সাকিং এর মতো হইতেছে। বাণিজ্য মন্ত্রণালয়ের হিসেব বলছে চলতি অর্থ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত মোট ভোজ্য তেল আমদানি করা হয়েছে 13,81,000 মেট্রিক টন। তাই কারসাজির চেষ্টা করলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি বাণিজ্য মন্ত্রীর। বাজার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে, কারণ চাহিদার থেকে বেশি পণ্য আমদানি করা হয়েছে। এদিকে 15ই মে থেকে ঢাকায় 33টি, বিভাগীয় পর্যায়ে 5টি করে এবং জেলা পর্যায়ে 2টি করে মোট 185টি ট্রাকে সহনীয় পর্যায়ে পণ্য বিক্রির সিদ্ধান্ত নিয়েছে টিসিবি।
বর্তমানে পাইকারি পর্যায়ে প্রতিমণ সয়াবিন তেল বিক্রি হচ্ছে ২৯২০ টাকা দরে এবং খুচরা পর্যায়ে প্রতি ৫ লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে ৫২৫ থেকে ৫৫০ টাকায়। মামুন আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, মেহেরপুরে ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে উৎপাদিত আমের মান ভালো হওয়ায় রপ্তানি হচ্ছে ইউরোপে। এই পদ্ধতির প্রসার ঘটাতে কৃষি বিভাগের নানা উদ্যোগ। আগামী বাজেটে দেশের উন্নয়ন কর্মসূচিতে ব্যয় হিসেবে ১,৬৪,০৮৪ কোটি টাকা এডিপি খাতে বরাদ্দ দেওয়ার কথা উল্লেখ করে পরিকল্পনা মন্ত্রী জানিয়েছেন, দেশে বার্ষিক মাথাপিছু আয় বেড়ে এখন $১,৬০২। এছাড়া অর্থ বছরের প্রথম ১০ মাসে প্রবৃদ্ধি অর্জন হয়েছে ৭.২৪%। গতকাল প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসি সভায় একথা বলেন তিনি। বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, সরকারের ধারাবাহিকতা আর সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এই অর্জন সম্ভব হয়েছে। আসছে ১ জুন ঘোষণা করা হবে ২০১৭-১৮ অর্থ বছরের বাজেট। এরই মধ্যে বাজেটের আকার ৪ লাখ কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী। তবে বাজেট পেশ হওয়ার আগে প্রতি বছরের মতো রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বসে এনইসি সভা। সভায় সরকারের ধারাবাহিকতা আর সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অর্থনীতির সব সূচকে দেশ এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অর্জনের পিছনে সবথেকে বেশি আপনাদের সকলের অবদান, এটা কারো এক মনে করে আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টার ফসল আজকে এই অর্জন। আমাদের সরকার ধারাবাহিকতা না থাকতো, অর্থাৎ আবার যদি ৫ বছর পরে চলে যেত তো আজকে এই অর্জনটা হতো না, এটা আমি নিশ্চিত বলতে পারি। জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা শেষে সংবাদ সম্মেলনে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রী। তিনি বলেন, দেশের অর্থনীতির সার্বিক বিষয় ও আগামী অর্থবছরের বাজেট নিয়ে আলোচনা হয় এনইসি সভায়। উল্লেখ করেন, উন্নয়নে মেগা প্রকল্পগুলোতে অর্থায়ন করতেই আগামী অর্থবছরের জন্য ১,৬৪,০৮৪ কোটি টাকার উন্নয়ন বাজেট পাশ হয়েছে। ১,৬৪,০০০ কোটি টাকা আমাদের এডিবির সাইজ। এডিবির যে অঙ্কটি, এডিবির অঙ্কটি আমাদের লাগবে একটি কারণে, আমাদের এবছর অনেক মেগা প্রকল্প আছে। এই মেগা প্রকল্পগুলোতে আমাদের কিন্তু এবার টাকার পরিমাণ বেশি লাগবে। মন্ত্রী বলেন, জিডিপি প্রবৃদ্ধি অর্জনেও বেশ এগিয়েছে দেশ, সেই সাথে বেড়েছে মাথাপিছু আয়ের অঙ্ক। এই অর্থ বছরে আমাদের জিডিপিতে আমাদের প্রবৃদ্ধি অর্জনের পরিমাণ হচ্ছে ৭.২৪%। আগামী বছর আমরা ৭.৪% জিডিপিতে প্রবৃদ্ধি অর্জন করব। গত বছর আমাদের মাথাপিছু আয়ের পরিমাণ ছিল $১,৪৬৫, সেটা এবার বেড়ে গিয়ে সেটার পরিমাণ দাঁড়িয়েছে $১,৬০২। এছাড়া দেশের সার্বিক অর্থনীতি বিবেচনায় আগামী অর্থবছরের জন্য বরাদ্দকৃত এডিপি সবচেয়ে বেশি ব্যবহৃত হবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে, বিদ্যুৎ বিভাগ ও সড়ক ও জনপথ বিভাগে। এডিপিটি পুরোটাই বিনিয়োগ। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। পরম মমতা, ভালোবাসা আর নির্ভরতার আশ্রয় পরিবার। পুরো দিনের ক্লান্তি, ব্যস্ততা, অপ্রাপ্তি এক নিমিষেই দূর হয়ে যায় পরিবারে ফিরলে। প্রিয় স্বজনদের সান্নিধ্যের চেয়ে আনন্দের আর কি হতে পারে? সভ্যতার আমূল পরিবর্তনের সূচনা শুরু হয় যে পরিবার দিয়ে, 1000 বছর পরেও তার আবশ্যিকতার কমতি ঘটেনি এতটুকুও। বিশ্ব পরিবার দিবসে প্রত্যন্ত এক পরিবারের অন্দরের গল্প দেখুন ফয়সাল মোর্শেদের রিপোর্টে। ছবি তুলেছেন আশরাফুল ইসলাম। আবহমান বাংলার জমিন জুড়ে তখন ভোরের সূর্যের রক্তিম আভা। ধলেশ্বরীর নিস্তরঙ্গ জলরাশি জেগে উঠেছে জীবিকার তাগিদে। ভোরের মৃদু সমীরণে প্রাণ পেয়েছে প্রকৃতি, জেগে উঠেছে গ্রাম, জেগেছে পৃথিবীর আদি কাঠামো পরিবার। মানিকগঞ্জের প্রত্যন্ত এক গ্রাম মৌহালি, এখানেই বাস করেন পূর্বসূরির ধারাবাহিকতায় আজন্ম কাটিয়ে দেয়া বয়োবৃদ্ধ দুই ভাই। ছেলে মেয়ে, নাতি নাতনি নিয়ে ভরা সংসারে সুখের কমতি নেই। আনন্দের উপলক্ষ সামান্য হলেও প্রকাশ অসামান্য। আগে থেকে এর মধ্যে নাতিনি কইতেছে, দাদা কি আনসার, দাদা কি আনসার, বাইক করে দিই, ভাইরা ওরা আনন্দ পায়। হাসে, খয়ে আইসে দেয় নাতি।
রান্না হচ্ছে। আয়োজন যাই হোক, গৃহবধূর আনন্দ অপার্থিব। অর্থের প্রাচুর্য না থাকলেও প্রাণের অভাব কই। আমার বাচ্চা স্কুল থেকে আসে, তাকে খাওয়াই দিতে হয়। দেবর, স্বামী, শ্বশুর, তাকে গরম রান্না করে খাওয়াই দিতে হয়। একসাথে থাকতে ভালো লাগে। কষ্ট করলো মানে মানে হয় না, মানে খুব কষ্ট লাগে না, আনন্দই লাগে। সবাই যখন আইসে বসে তখন একখানে বসে গল্প করে সন্ধ্যায় বসি সব আমরা একখানে বসে, খুব আনন্দ হয়। আরো আশেপাশে সবাই আসে। জীবনের হিসেব এখানে সহজ। সুখে দুঃখে পরম মমতার স্পর্শ পাওয়া যায় যেখানে, দিন শেষে সেখানে ফেরার অনন্ত আগ্রহ সবার। উপচে পড়া ভালোবাসায় উচ্ছল এ জীবন। যখন স্কুল শেষ হয় তখন স্কুল ছুটি শেষে বাড়ি আসি, তাদের না দেখলে ভালো লাগে না। বাবাকে অনেক ভালোবাসি, তাই মাঠে ভাত নিয়ে যাই বাবার জন্য। ভাতিজি মানে নিজের মেয়ে, ওই এক জায়গা থেকে আসলেই কাকা কাকা বলে কোলে আসতেছে। এই ভাতিজা ছোট, কোলে নিতেছি। ভাতিজি একটা বড় হয়েছে, স্কুলে 7-এ পড়তেছে। সব মিলেই ভালো। বাচ্চা কাচ্চা নিয়ে, ভাই বোন নিয়ে মোটামুটি আল্লাহ ভালোই রাখছে, ভালোই আছে। এইভাবেই বাকি জিন্দগি থাকতে পারলেই মোটামুটি শান্তি লাগবে আর কি। এই তো পরিবার। সময়ের আবর্তে হারিয়ে যান অনেকেই, আগমন ঘটে অনেক নতুন প্রাণের। কিন্তু পরিবার তার নিজস্ব ভাষা আছে, আবেগ আছে, আবেদন আছে। স্বমহিমায় চিরজাগরুক এই বাংলায়। এখানে জীবনের শুরু হয় ঠিক এভাবেই। প্রকৃতির মতোই কোমল স্নেহে স্বাগত হয় প্রতিটি নতুন প্রাণ। প্রজন্মের চিরন্তন এই বন্ধনে আনন্দের এই উৎসব চলে প্রতিদিন। ফয়সাল মোর্শেদ, মৌহালি, ঘিওর, মানিকগঞ্জ। 20 থেকে 30 বছরের পুরনো লক্কর ঝক্কর গাড়ি দিয়ে চলছে রাজধানীর প্রায় অর্ধশত থানার পেট্রোল ডিউটি। দ্রুত অপরাধী ধরা দূরের কথা, ঘটনাস্থলে যেতেই মাঝপথে থমকে যাওয়া সহ নানা বিপত্তি ঘটছে অহরহই। বিশ্লেষকরা বলছেন, পুলিশ বিভাগের মধ্যে সমন্বয়হীনতার কারণে এই সংকট কাটছে না। আহমেদ সালেহিনের রিপোর্ট। এই দৃশ্য দেখে 80-র দশকের চিত্র চোখের সামনে ভেসে উঠবে নিশ্চয়ই না। এটা 20 শতাব্দীর 1.5 যুগ পেরিয়ে কোনো এক বিকেলের। নগরীর রাজপথে যখন নামি দামি ব্র্যান্ডের বাহন দাপিয়ে বেড়ায়, ঠিক তখনই নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে এমন মৃতপ্রায় গাড়ি দিয়ে চলছে আধুনিক পুলিশের পেট্রোল ডিউটি। জরাজীর্ণ ভঙ্গুর প্রায় কিছু নিজস্ব গাড়ি কিংবা রিকুইজিশন করা বাহন দিয়েই দিনের পর দিন ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছেন নগরীর পুলিশ সদস্যরা। এ কারণে অপরাধী ধরা বা কোনো দুর্ঘটনাস্থলে যেতে হিমশিম খেতে হয় এই বাহিনীটিকে। এই গাড়ি 10 কিলো স্পিডে যদি যায়, এই গাড়িটা নষ্ট হয়ে যাবে, বিকল হয়ে যাবে। কিছু সাইকেল আছে না, খুব স্পিডে চলে, ওই সাইকেলটাকে ধরার ক্যাপাসিটি আমার এই গাড়িটা দিই। এই গাড়িতে কি গাড়ি ধরবো আমি বলো? ফেজার, পালসার, R15 এগুলো একদম ধরাছোঁয়ার বাইরে। এই যে গাড়ি আমাদের মাসে 15 দিন চলে, 15 দিন চলে না। সমাজে যে আপনাদের স্ট্যান্ড থেকে লেগুনা দেয়, এই লেগুনা দিয়ে চালাই। নগরীর 49টি থানায় গড়ে 5টি করে প্রায় 250টি পেট্রোল পিকআপ ভ্যান রয়েছে, যার মধ্যে প্রায় 150 ভ্যান 20 থেকে 30 বছরের পুরনো। সারা দেশে পুলিশের জন্য 2008 থেকে 2016 পর্যন্ত মোট 1047টি ডাবল কেবিন পিকআপ ভ্যান কেনা হয়েছে, যার একটিকেও দেখা যায় না নগরীর পেট্রোল ডিউটিতে। এগুলি ব্যবহার হচ্ছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও এর উপরের পদের কর্মকর্তা সহ ভিআইপি প্রোটোকল ডিউটিতে। এদিকে লোকবল বাড়লেও গাড়ির সংখ্যা সে হারে বাড়েনি দাবি করে পুলিশের সাবেক এই আইজি বলছেন, সদিচ্ছার অভাবেই পুরনো গাড়ি দিয়ে চলছে ডিএমপি। অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, তো অনেক কটা শাখা হলে সমন্বয়ের অভাব হয়ে যায়। কেউ বলে যে ফাইন্যান্স টাকা দেয়নি, কেউ বলবে টাকা দেওয়া হয়েছিল, টাকা খরচ হয়নি। সক্ষমতা দেখাতে গেলে তাদের শুধু দিলে হবে না, দেওয়ার পরে জিনিস ঠিক আছে কিনা এটা তাদেরকেও দেখতে হবে। এই নাজুক অবস্থার কথা স্বীকার করে পুলিশের ট্রান্সপোর্ট বিভাগের অতিরিক্ত ডিআইজি জানিয়েছেন, শিগগিরই পরিবর্তন ঘটবে এই অবস্থার। একমাত্র পুলিশই একটি সংগঠন যার গাড়ি মানুষ চেঞ্জ হয়ে যায়, কিন্তু যানবাহনগুলি কিন্তু 24 ঘন্টায় চলে, এবং এটা দীর্ঘদিনের ফলেই নাজুক অবস্থা সেই অবস্থায় আছে। তবে বর্তমানে সরকার ঢাকা মেট্রোপলিটন পুলিশের সক্ষমতা বৃদ্ধির জন্য 200 কোটি টাকার একটি প্রজেক্ট পাস করেছেন। সেক্ষেত্রে লক্ষ্যর গাড়ি যেগুলি বললেন আপনার, সেগুলিও আস্তে আস্তে কমে যাবে। ভবিষ্যতে থানা ও লোকবল বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ি বাড়ানো হবে বলে জানিয়েছে পুলিশ। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশে আধুনিকতার ছোঁয়া লেগেছে বহু আগেই, কিন্তু নগরীর পেট্রোল ডিউটিতে ব্যবহৃত গাড়িগুলিতে তার ছোঁয়া মোটেও লাগেনি। গত 10 বছরে বাংলাদেশ পুলিশে বহু গাড়ি যোগ হয়েছে, কিন্তু তার একটিও নগরীর এই পেট্রোল ডিউটিতে দেখা মেলে না। বিশ্লেষকরা বলছেন, অপরাধ দমনে সক্ষমতার অভাব যেন দুর্বলতা না হয়, সেই জন্য সরকার এবং পুলিশ বাহিনীকে ভূমিকা রাখতে হবে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে,
বিশ্বব্যাপী সাইবার হামলা আজ আরো ব্যাপক আকার ধারণ করার আশঙ্কা গবেষকদের। এখন পর্যন্ত আক্রান্ত 2 লাখেরও বেশি কম্পিউটার নেটওয়ার্ক, অর্থ দাবি হ্যাকারদের। বনানীর ধর্ষণ মামলায় রেইনট্রি হোটেল ও আপন জুয়েলার্সের কয়েকটি শোরুমে অভিযান চালিয়েছে শুল্ক গোয়েন্দা বিভাগ। অভিযানে রেইনট্রি হোটেল থেকে অবৈধ মদ জব্দ করে তারা। এছাড়া শুল্ক ও ভ্যাট না দেওয়ার তথ্য পাওয়া গেছে। এসব অভিযোগে হোটেলটির বিরুদ্ধে শুল্ক, ভ্যাট ও মানি লন্ডারিং আইনে 3টি মামলা করা হবে বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা বিভাগ। এদিকে গুলশানের সুবাস্তু টাওয়ার ও ধানমন্ডির সীমান্ত স্কয়ারে আপন জুয়েলার্সের 2টি শোরুম সিলগালা করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। বনানীতে বিশ্ববিদ্যালয়ের 2 ছাত্রী ধর্ষণ মামলায় গ্রেফতার হওয়া সাফাতের বাবা দিলদার আহমেদের মালিকানাধীন আপন জুয়েলার্সের বিভিন্ন শোরুমে রোববার সকাল থেকে অভিযানে নামে শুল্ক গোয়েন্দা বিভাগ ও ভ্যাটের কর্মকর্তারা। এ সময় গুলশান ডিএনসিসি মার্কেটের একটি শোরুমের স্বর্ণ ও হীরা আমদানির যাবতীয় কাগজপত্র জব্দ করে তারা। এর পরপরই পাশেই অবস্থিত সুবাস্তু ইমাম মার্কেটের আরেকটি শোরুমে অভিযানে গিয়ে সাপ্তাহিক ছুটি থাকায় তা বন্ধ পায় গোয়েন্দা কর্মকর্তারা। এ সময় শোরুমটি সিলগালা করে সেখানে নোটিশ টানিয়ে দেয় শুল্ক বিভাগ। তাদের দাবি স্বর্ণ ও ডায়মন্ড ব্যবসার নামে আপন জুয়েলার্স দেশে স্মাগলিং করছে। এছাড়া তারা নিয়মিত ভ্যাট ও শুল্কও দিচ্ছে না বলে দাবি তাদের। প্রকাশ্য সূত্র থেকে আমরা জেনেছি যে সে স্মাগল গোল্ড এবং ডায়মন্ডের ব্যবসা করে। তাদের যে মান্থলি রিটার্ন আছে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। আমরা স্পেসিফিক তথ্যের উপর ভিত্তি করেই আমরা অভিযানে নেমেছি। সে মান্থলি কত টাকা বিক্রি করে সে তথ্য আমরা পেয়েছি। সে ইনকাম ট্যাক্সে কত টাকার ইনকাম শো করছে সেগুলো আমরা মোটামুটিভাবে ক্রস ভেরিফাই করে দেখেছি। ব্যাখ্যাহীনতার জায়গা আছে বলে আমরা অভিযানে নেমেছি। ভ্যাট ফাঁকির বিষয় আছে, সেটা অনুযায়ী ভ্যাট একটা মামলা দায়ের করা হবে। মানি লন্ডারিং একটা মামলা করব, আমরা গ্রেফতার করে তাকে ক্রিমিনাল অফেন্সের মুখোমুখি করব। হঠাৎ কেন আসছে এটা জানি না, দোকান খুলছে ওরা এসে ঢুকছে, বললো আপনাদের হিসাবপত্র দেন, কাগজপত্র দেখান, ভ্যাট ট্যাক্স কিভাবে কি দিচ্ছেন এগুলো হিসাব দেন। এর পরপরই বেলা 1:45টার দিকে বনানীর আলোচিত রেন্ট্রি আবাসিক হোটেলে তল্লাশি চালায় শুল্ক বিভাগ। এ সময় তারা বেশ কিছু অবৈধ বিদেশি মদ সহ পানি উদ্ধার করে। এছাড়া হোটেলটি সরকারের লাখ লাখ টাকা রাজস্ব ফাঁকি দিয়েছে বলেও প্রমাণ পাওয়া গেছে বলে জানান তারা। এসব অপরাধে হোটেলটির বিরুদ্ধে ভ্যাট, শুল্ক ও মানি লন্ডারিং এর মামলা করা হয় বলে জানায় শুল্ক গোয়েন্দা বিভাগ। কিছু বোতল পাওয়া গেছে যেগুলো স্পার্কলিং ড্রিঙ্কস, তারা প্রচুর পরিমাণে এখানে আপনার বিয়ার বিক্রি করে। এগুলো কোনো ডিক্লারেশন নাই এবং আপনাদেরকে আমরা বলেছি শুধুমাত্র ফেব্রুয়ারি মাসে তারা 8 লাখ টাকার মতো তারা ভ্যাট ইভেড করেছে। স্মাগলিং এর অভিযোগ তাদের বিরুদ্ধে প্রতিষ্ঠিত হয়েছে। এই চোরাচালানের জন্য যিনি এটার কর্ণধার উনি চোরাচালানে অভিযুক্ত হবেন। এগুলো জুস এবং আমরা গুলশা বানানের দোকান থেকে কিনেছি, সেই মেমো দেখাইছি। সেখানে আপনারা কোথায় পেলেন যে এখানে হার্ড ড্রিঙ্কস পাওয়া গেছে? সেইটা বললে তো তারা বললে হবে না, আপনারা পরীক্ষা নিরীক্ষা করে দেখেন। এর আগে গত শনিবার হোটেল রেন্ট্রিতে অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছিল হোটেলটিতে মাদকের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। আবারও টিসিবির খোলা বাজারের পণ্য বিক্রির খবর। এই মুহূর্তে খুলনার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আছেন তরিকুল ইসলাম। টিসিবির পণ্য বিক্রির খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তরিকুল। খুলনায় সকাল 10টা থেকে খুলনার 5টি পয়েন্টে টিসিবি তাদের পণ্য বিক্রি শুরু করেছে। 4টি পণ্য, ছোলা, চিনি, তেল এবং ডাল, এই 4টি পণ্য তারা বিক্রি করছে। তো বাজার মূল্য থেকে 10 থেকে 15 টাকা কমে এই সব পণ্যগুলো বিক্রি হচ্ছে। খুলনা মহানগরীর 15টি স্পটে 5টি ভ্রাম্যমাণ ট্রাক যোগে এই পণ্যগুলো বিক্রির ব্যবস্থা করেছে টিসিবি। এছাড়া মহানগরী জুড়ে 110 জন ডিলার রয়েছে। সেই 110 জন ডিলার তারা কিন্তু পণ্য উত্তোলন করেছে সকাল থেকে। তো আমরা সকালে দেখেছি যে খুলনার আলমনগর এলাকায় যে টিসিবির গোডাউন রয়েছে সেখান থেকে পণ্য সরবরাহ করা হচ্ছে। তো আমরা এই মুহূর্তে যারা পণ্য নিচ্ছেন তাদের সাথে আমরা একটু কথা বলতে চাই। তো আপনি একটু আমাদেরকে জানান যে টিসিবির পণ্য আসলে আপনারা কেন নিচ্ছেন? টিসিবির পণ্য আমরা নিচ্ছি এই জন্য যে আসলে বাজার থেকে গুণগত মান ভালো এবং বাজার থেকে দাম কম এবং সরকারের একটা ভালো উদ্যোগ। এটা আমরা পত্রিকায় এবং টেলিভিশনেও দেখছি আজকে থেকে টিসিবির পণ্য দিবে, এজন্য আমরা এই সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে আমরা এই পণ্যগুলো নিচ্ছি।
আপনারা শুনলেন যে এখানকার সাধারণ মানুষ কিন্তু এখানে 10টায় যখন ট্রাক এখানে এসেছে 10 মিনিটে তখন কিন্তু এখান থেকে সাথে সাথে কিন্তু এখানে মানুষের ভিড় এখানে জমে গেছে এবং মিডিয়াতে বিভিন্ন পত্রপত্রিকা এবং টেলিভিশন চ্যানেলগুলোতে যে ঘোষণা এসেছে টিসিবির পণ্য বিক্রিতে সেই পণ্য বিক্রির যে ঘোষণা অনুযায়ী কিন্তু মানুষ এখানে ভিড় করেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মানুষ কিন্তু তারা পণ্য কিনছে এবং টিসিবির যে নির্ধারিত পণ্য 80 টাকা লিটার তেল এবং 80 টাকার মসুরির ডাল এবং তার সাথে চিনি রয়েছে, চিনি 55 টাকায় বিক্রি হচ্ছে, যা বাজার মূল্য থেকে 10 থেকে 15 টাকা কমে আসলে পাচ্ছে ক্রেতারা এবং সাধারণ মানুষ। তবে এখানে একটা বিষয় রয়েছে যে সাধারণ মানুষের কাছে তারা বলছেন যে এটি যদি সারা বছর সরকার টিসিবির মাধ্যমে এই পণ্যগুলো বিক্রি করে তাহলে বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব হবে এবং পাশাপাশি এই 4টি পণ্যের বাইরে কিন্তু আরো পণ্য যদি বিক্রি করা যায় তাহলে আসলে সাধারণ মানুষই উপকৃত হবে। তো এখানে যে পণ্যগুলো আনা হয়েছে সেই পণ্যগুলো কিন্তু এখানে প্রতিটি ট্রাকে 300 কেজি করে দেয়া হয়েছে 4টি পণ্য এবং এই 300 কেজি পণ্য আগে বিক্রি হয়ে গেলে এটি কিন্তু প্রতিদিন এর বেশি আসলে পণ্য সরবরাহ করতে পারবে না এটি টিসিবি সূত্রে আমরা জানতে পেরেছি। তো এই ছিল অপলা আমার কাছে খুলনার টিসিবির পণ্য বিক্রির সর্বশেষ। দর্শক, খুলনা থেকে টিসিবির খোলা বাজারের পণ্য বিক্রির সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার তরিকুল ইসলাম। চলে যাচ্ছি পরবর্তী খবরে। ভরাটের পাশাপাশি অবৈধ জাল ব্যবহারের কারণে কাপ্তাই লেকে কমছে মাছের পরিমাণ। নাব্য সংকটে একদিকে যেমন মাছের নিরাপদ প্রজনন ক্ষেত্রগুলো নষ্ট হচ্ছে, অন্যদিকে জাক নামের বিশেষ জাল ব্যবহারের কারণে সব ধরনের মাছের পোনা ধরা পড়ছে। এই অবস্থায় আগামী 3 মাস কাপ্তাই লেকে মাছ ধরা নিষিদ্ধ করেছে মৎস্য বিভাগ। হেফাজত সবুজকে সঙ্গে নিয়ে সাখাওয়াত টিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। রাঙ্গামাটির কাপ্তাই লেক থেকে বছরে অন্তত 1 থেকে 1.5 হাজার কোটি টাকার মৎস্য আরোহণ করেন জেলেরা। শুধুমাত্র কাচকি এবং চাপিলা মাছ থেকে সরকার রাজস্ব পায় 10 কোটি টাকার বেশি। নিয়মের বাধ্যবাধকতার কারণে রুই, কাতল ও পাবদা মাছের মতো বড় সাইজের কাপ মাছ থেকে রাজস্ব আদায় করা যায় না। কিন্তু অনিয়ম আর অব্যবস্থাপনার কারণে কাপ্তাই লেকে কমছে মাছের পরিমাণ। এখানকার 7টি মৎস্য প্রজনন ক্ষেত্রের মধ্যে 4টি নষ্ট হওয়ার পথে। কাপ্তাই লেকের যেটা মূল অভিশাপ হিসেবে এতদিন চিহ্নিত করা হচ্ছিল সেটা হচ্ছে জাকের মাধ্যমে মাছ আহরণ। এই এলাকাতে ব্যাঙের ছাতার মতো সারা লেক জুড়ে গত অনেকগুলো বছর ধরে এই জাক বিস্তৃতি লাভ করেছে এবং এর বিরুদ্ধে প্রশাসনিকভাবে সেরকম কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। বিভিন্ন প্রজাতির মাছের বিলুপ্তি ও পরিমাণ কমতে থাকায় স্থানীয় জেলে সহ মাছ ব্যবসায়ীরা চরম উদ্বিগ্ন। 10-12 বছর আগে দেখলাম 15-20 গাড়ি মাছ আমাদের রেডিং হতো, কিন্তু আমাদের এই 2-3 বছর যাবত আমাদের হয় 12 ট্রাক 10 ট্রাক মাছ। আগে তো বছরে ধরো 2-5 লাখ টাকা কামাইতে পারতাম, এখন লাভের কথা তারা আমাদের আরো উল্টো মানে গুণেরই গায়ে মানে লোকসান। কালো গভীর ছিল, এখন কালো দিন দিন বরাট হয়ে গেছে, সেদিন মাছ কমে গেছে। 2010 সালে 15 থেকে 20 হাজার মেট্রিক টন মাছ পাওয়া যায়, আর গত বছর তা 9,500 মেট্রিক টনে নেমে এসেছে বলে জানিয়েছে মৎস্য অধিদপ্তর। নাব্যতা হ্রাস লেকের নির্ধারিত আকারের পোনা অনেক সময় আমরা ছাড়তে পারি না, ম্যানেজমেন্টের যে আমাদের প্রবলেম। তারপরে যে অভয়াশ্রম যেগুলো আছে, কাপ্তাই লেকের 7টি অভয়াশ্রম আছে, অভয়াশ্রমের যে কার্যকারিতা এটা আমরা সঠিকভাবে নিরূপণ করি না। মৎস্য প্রজননের জন্য 1 মে থেকে 31 জুলাই পর্যন্ত কাপ্তাই লেকে সব ধরনের মাছ ধরা বন্ধ ঘোষণা করা হয়েছে। এশিয়ার বৃহত্তম কৃত্রিম লেক এটি, আর এই লেক হয়ে উঠতে পারত দেশের মৎস্য আরোহণের প্রধান ক্ষেত্র। একসময় তাও ছিল, কিন্তু কালক্রমে এখান থেকে হারিয়ে গেছে বেশ কয়েক প্রজাতির মাছ। এক্ষেত্রে সংশ্লিষ্টরা বলছেন পাহাড়ের জীববৈচিত্র্য বজায় রাখতে সচল রাখতে হবে এই লেককে। রাঙ্গামাটির কাপ্তাই লেক থেকে কমল দে, সময় সংবাদ। টানা বৃষ্টি ও ঢলে ডুবে যাওয়া নেত্রকোনার হাওড় অঞ্চল খালিয়াজুড়ি সহ বেশ কিছু এলাকায় ফসল তুলতে শুরু করেছেন কৃষক। দীর্ঘদিন পানির নিচে তলিয়ে থাকায় বেড়েছে চিটার পরিমাণ। এই অবস্থায় চরম দুশ্চিন্তায় জেলার হাজার হাজার চাষি। সরকারের পক্ষ থেকে দুর্গতদের অর্থ ও চাল বরাদ্দ দেয়া হলেও তা বন্টনের অনিয়ম নিয়ে রয়েছে অভিযোগ। নেত্রকোনা প্রতিনিধি আলপনা বেগমের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নেত্রকোনার হাওড় অঞ্চলে কৃষকের এই ব্যস্ততা এখন খুব কমই চোখে পড়ে। উজান থেকে নেমে আসা পানির ঢলে তলিয়ে যাওয়া উপজেলা খালিয়াজুড়ি সহ আশপাশের বেশ কিছু এলাকায় ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। তবে দীর্ঘদিন পানিতে তলিয়ে থাকায় চিটার পরিমাণ বেশি হওয়ায় বিপাকে পড়েছেন হাওড় অঞ্চলের বাসিন্দারা। অর্ধেক
আর অর্ধেক বালা আছে, এইগুলির আমরা ব্যবহার করতেছি আর কি। ডুবাই আনছে কিছু, নিজে খাইতাম, বাচ্চা কাচ্চারা খাওয়াইতাম, গরু বাছুরে পালতাম। সরকার ক্ষতিগ্রস্তদের মধ্যে 50,000 কৃষি পরিবারকে প্রতি মাসে 38 কেজি চাল ও নগদ 500 টাকা করে অর্থ সহায়তা দিচ্ছে। তবে বরাদ্দকৃত অর্থ ও চাল বন্টনে অনিয়মের অভিযোগ করেছেন এলাকাবাসী। যারা পাওয়ার উপযুক্ত তারা পাইতেছে না, এর মাঝে স্বজন প্রীতি হইতেছে। কিভাবে আমরা গরিবরা ফলাফল লইয়া কিভাবে তা আম খাই আমরা একটা সুযোগ সুবিধা আমরা চাই। অন্তত লক্ষাধিক কার্ডের প্রয়োজন, যত তাড়াতাড়ি সম্ভব সরকার যেন কার্ডগুলি বরাদ্দ করে। বিষয়টি স্বীকার করে অনিয়ম রোধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। অভিযোগ যেগুলোই আমাদের কাছে আসছে সাথে সাথে আমরা প্রশাসনিকভাবে উপজেলা নির্বাহী অফিসার এবং ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আমরা এটাকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি, যাতে ত্রাণ বিতরণ কার্য কোনো ধরনের কোনো অনিয়ম না হয়। কৃষি বিভাগ জানায়, আগাম বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে নেত্রকোনার খালিয়াজুড়ি, মোহনগঞ্জ ও মদন সহ 6 উপজেলার অন্তত 70,000 হেক্টর জমির ধান পানিতে তলিয়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত হয় 1.5 লাখেরও বেশি কৃষক। সময় সংবাদ, নেত্রকোনা। মেহেরপুরে ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে উৎপাদিত আমের গুণগত মান ভালো হওয়ায় রপ্তানি হচ্ছে ইউরোপে। এতে উৎসাহী হয়ে উঠেছেন কৃষক। ফ্রুট ব্যাগিং পদ্ধতির মাধ্যমে আম চাষের প্রসার ঘটাতে নানা উদ্যোগ নিয়েছে কৃষি বিভাগ ও জেলা প্রশাসন। মেহেরপুর প্রতিনিধি মীর সৌদ আলী চন্দনের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মেহেরপুরে বালাইমুক্ত নিরাপদ আম উৎপাদন করতে বাগানে বাগানে ব্যবহৃত হচ্ছে ফ্রুট ব্যাগিং পদ্ধতি। সুস্বাদু ও গুণগত মান ভালো হওয়ায় দেশের গণ্ডি পেরিয়ে এখানকার আম রপ্তানি হচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে। আটি আসার পরপরই বাছাই করা আমে ব্যাগ পরানো হয়, ফলে রোদ বৃষ্টি এমনকি পোকামাকড়ও ক্ষতি করতে পারে না আমের। কীটনাশক মুক্ত এসব আমের চাহিদা থাকায় ভালো দাম পাচ্ছেন কৃষকরা। আবহাওয়ার কারণে এবং প্রকৃতি যেভাবে পজিটিভলি আসছে সেই জন্য উৎপাদনের সংখ্যাটা অনেক বেশি, যার কারণেই আসলে এবছর ব্যাগিংটা আমি অনেক বেশি করতেছি। আমরা খোলা বাজারে আম বিক্রি করতাম, কিন্তু খোলা বাজারে না বিক্রি করে ব্যাগিং পদ্ধতিতে বিভিন্ন ইউরোপ কান্ট্রির দেশে বিক্রি করছি, বিভিন্ন সুবিধা পাচ্ছি। এটা যে বিদেশে রপ্তানি হচ্ছে সেখানে বাংলাদেশের ভাবমূর্তি অত্যন্ত উন্নত হবে। আম রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জিত হওয়ায় ফ্রুট ব্যাগিং পদ্ধতি ব্যবহারের ব্যাপারে কৃষকদের পরামর্শ সহ সব ধরনের সহায়তার উদ্যোগ নিয়েছে কৃষি বিভাগ ও জেলা প্রশাসন। এই বছরে কিন্তু আমরা যে ব্যবস্থা নিয়েছি তাতে আশা করছি 200 মেট্রিক টনেরও বেশি আমরা আম বিদেশে রপ্তানি করতে পারি। কৃষি ঋণ কমিটির সভায় আমরা কথা বলেছি, ওইখানে বলেছি যারা আম চাষে যারা আছে তাদেরকে যাতে ঋণ সহায়তা করা যায় ওইটা কিন্তু করবে। এটা অলরেডি তারা সিদ্ধান্ত নিয়েছে এটা, এবং বাংলাদেশ ব্যাংকে এই জিনিসটা হয়তো জানাবে। 2015 সালে চীন থেকে আমদানি করা একটি বিশেষ জাতের ব্যাগ দিয়ে 2016 সালে ফ্রুট ব্যাগিং পদ্ধতির ব্যবহার শুরু হয়। কৃষি বিভাগের তথ্য মতে এই পদ্ধতি ব্যবহার করে গত বছর 12 মেট্রিক টন আম বিদেশে রপ্তানি করা হয়। সময় সংবাদ, মেহেরপুর। দেখছেন সময় সংবাদ। আমার ছয় হলো না কেন? তোর ইন্টারনেট স্লো নাকি রে? সুপার স্লো ইন্টারনেট ছেড়ে 1 নম্বর নেটওয়ার্কে আসুন। মাত্র 31 টাকায় 250 মেগাবাইট ইন্টারনেট। আমার হাতে দেশের 1 নম্বর নেটওয়ার্ক। গ্রামীণ ফোন। ঝিনাইদহে জামায়াতের 3 নেতাকর্মী সহ বিভিন্ন মামলায় 42 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত রাত থেকে ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, নাশকতা ও জঙ্গিবাদ নির্মূল অভিযানে সদর উপজেলা থেকে 16 জন, শৈলকুপা থেকে 9 জন, কালীগঞ্জ থেকে 2 জন, হরিণাকুণ্ডু থেকে 2 জন, কোট চাঁদপুর থেকে জামায়াতের 1 কর্মী সহ 3 জন এবং মহেশপুর থেকে জামায়াতের 2 নেতাকর্মী সহ 12 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতা সহ বিভিন্ন মামলা রয়েছে বলে জানায় পুলিশ। সারা দেশে নিয়ন্ত্রণে আসলেও সিলেট অঞ্চলে বাড়ছে কুষ্ঠরোগীর সংখ্যা। 2016 সালে নতুন করে সিলেট বিভাগে ধরা পড়েছে 363 জন রোগী। এর মধ্যে শুধু মৌলভীবাজারেই 294 জন। সারা দেশে 1998 সালের মধ্যে রোগীর সংখ্যা প্রতি 10,000-এ একজনের নামিয়ে আনার লক্ষ্যমাত্রা পূর্ণ হলেও সিলেটে বাড়ায় এই অঞ্চলের লক্ষ্যমাত্রা 2020 সাল পর্যন্ত বাড়িয়েছে স্বাস্থ্য বিভাগ। দিগেন সিংহের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল আহাদ। 61 বছরের বৃদ্ধ ফরাজ আলীর বাড়ি সিলেটের গোলাপগঞ্জের হাওরপাড়ে। অভাবের সংসার, নুন আনতে পান্তা ফোড়ায়। পুষ্টিকর খাবার তেমন একটা ভাগ্যে জুটেনি জীবনে। তার শরীরে 1 যুগ আগে ধরা পড়ে কুষ্ঠরোগ।
বর্তমানে পায়ে ঘা ধরেছে, পঙ্গু হওয়ার উপক্রম। তার মতো মৌলভীবাজারের চা শ্রমিক মনা বাউরিরও পায়ে দেখা দিয়েছে রোগের আলামত। 85 টাকা মজুরিতে সংসারে দুমুঠো ভাত জোগানি কঠিন, সেখানে পুষ্টির যোগান কি করে সম্ভব? চিকিৎসকরা জানান, কুষ্ঠরোগের সঠিক কারণ জানা না গেলেও অপুষ্টিতে ভোগা সিলেটের চা বাগান ও হাওর অঞ্চলে এই রোগের প্রাদুর্ভাব বেশি। আমার 25-26 বছর হয়ে গেছে গাড়ি ধরা পড়ছে। ঘা হওয়ার পরে এখন আমরা আবার গেছি, যে সময় রাজনগর যাওয়ার পরে আমরা তো এখানে ট্রিটমেন্ট নিছি, নেওয়ার পরে ওনারা বললো যে যা সিলেট যান, চিকিৎসা নেন, এখানে আছে। তার পুষ্টিকর খাবার কম পাচ্ছে, তারা এরকম একটা মানে সানলাইটের আন্ডারে কাজ করতেছে সারা দিন ভর, তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা আসবে কিভাবে? স্বাস্থ্য বিভাগ বলছে, সারা দেশে 1998 সালের মধ্যে কুষ্ঠরোগ নিয়ন্ত্রণে আসলেও সিলেটের চা বাগান ও হাওর অঞ্চলে নিয়ন্ত্রণ হয়নি। গত বছর এসব এলাকায় নতুন করে 363 জন এই রোগে আক্রান্ত হয়েছে। এর মধ্যে মৌলভীবাজারে 294, হবিগঞ্জে 38, সুনামগঞ্জে 19 ও সিলেট জেলায় 12 জন রোগী শনাক্ত হয়েছে। আর সিলেটের ঝুঁকিপূর্ণ এলাকায় রোগীর সংখ্যা প্রতি 10,000-এ একজনে নামিয়ে আনতে 5 বছরের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য বিভাগ। যেখানে বেশি আছে লেপ্রোসি, তাদেরকে 10,000 জনে একজনের কমে নিয়ে আসা, এটা একটা লক্ষ্যমাত্রা, এবং এটা 2016 থেকে 20 সালের মধ্যে অর্জন করতে হবে। শিশু রোগী যারা আক্রান্ত হয় তাদের সংখ্যা 0-তে নিয়ে আসতে হবে। এ অঞ্চলে ব্রিটিশ আমল থেকে কুষ্ঠরোগী বেশি হয় 1990 সালে সিলেটে নির্মিত হয় কুষ্ঠ হাসপাতাল। রোগীরা জানান, হাসপাতালের চিকিৎসায় ভালো হচ্ছেন তারা। যখন জানছি তখন ওখানে আইছি, তারপরে এখানে আইসি তাকে আর বেমারটা আর বাড়ছে না। শরীরে খালা দাগ আর খনির থেকে আমাদের একটু জ্বালা যন্ত্রণা, আর কোনো সমস্যা নেই। কুষ্ঠ প্রথমে চর্মরোগ দিয়ে শুরু হলেও ধীরে ধীরে হাত পা খসে পড়ে। চিকিৎসকরা জানান, সময় মতো চিকিৎসা, পুষ্টিকর খাবার ও সচেতনভাবে চললে সংক্রামক এই রোগ পুরোপুরি প্রতিরোধ করা সম্ভব। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। সফটওয়্যার প্রযুক্তি খাতে বাংলাদেশের আকাশ ছোঁয়া সম্ভাবনার কথা তুলে ধরে আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। একই সঙ্গে কৃষি ও তৈরি শিল্প খাতে বিভিন্ন সুবিধা নিশ্চিতের পাশাপাশি সরকারি সেবাসমূহ পূর্ণ ডিজিটাল করা হলে বাংলাদেশ সহজেই 8% প্রবৃদ্ধি অর্জন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা। বোস্টনের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ডেভেলপমেন্ট কনফারেন্সে একথা বলেন প্রতিনিধিরা। বোস্টনের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে টিএম মামুনের পাঠানো ছবি ও শিয়াবুদ্দিন কিসলুর পাঠানো তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। শুক্রবার বাংলাদেশে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন বিষয়ক 7 পর্বের বিশেষ এক সেমিনার অনুষ্ঠিত হয় বোস্টনের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে। এতে বক্তব্য রাখেন হার্ভার্ড, এমআইটি সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক, অর্থনীতিবিদ, থিঙ্ক ট্যাঙ্ক ও বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিরা। এ সময় পাবলিক প্রাইভেট পার্টনারশিপে বাংলাদেশ বিশ্বে নেতৃত্ব দিচ্ছে বলে জানান এমআইটির সায়েন্স অ্যান্ড টেকনোলজির পরিচালক রবার্ট স্টোনার। পাবলিক প্রাইভেট পার্টনারশিপে বাংলাদেশ কেবলমাত্র নিজেদেরকে প্রতিষ্ঠিতই করেনি, তারা এখন এক্ষেত্রে বিশ্বে নেতৃত্ব দিচ্ছে। আপনারা যদি বাংলাদেশে যান তবে দেখবেন সোলার প্যানেলের মাধ্যমে কিভাবে তারা প্রত্যন্ত অঞ্চলেও ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিচ্ছে। এটা নিঃসন্দেহে বাংলাদেশের জন্য বড় অর্জন। তৈরি শিল্পে বাংলাদেশের নারী শ্রমিকদের প্রযুক্তির মাধ্যমে বেতন পাওয়ার বিষয়টিকেও এ খাতে গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে অভিহিত করেন ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল ইনস্টিটিউটের মরা ফেরেল। বাংলাদেশে তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের একটি বড় অংশ মোবাইলে ব্যাংকিং এর সুবিধা নিচ্ছে, এমনকি তারা তাদের বেতনও মোবাইলে অ্যাকাউন্টের মাধ্যমে পেয়ে থাকেন। এর ফলে তারা কেবল মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সঞ্চয় করছেন না, বরং জরুরি প্রয়োজনে সেই অ্যাকাউন্টের টাকা খরচও করতে পারছেন। এদিকে আগামী 2030 সালের মধ্যে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেন সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান। এছাড়াও সফটওয়্যার প্রযুক্তি খাতে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশের পাশে দাঁড়ানোর আহ্বানের পাশাপাশি ট্যারিফ কমানো এবং সরকারকে রফতানি বৃদ্ধিতে এ খাতে 10% সাবসিডি দেওয়ার পরামর্শ দেন সেমিনারে যোগ দেয়া প্রতিনিধিরা। সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। মানবতার জন্য ঐক্য এই স্লোগান নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে চলতি বছরের ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা ফোবানা সম্মেলন। ফ্লোরিডার পর্যটন শহর মায়ামিতে আগামী 6 থেকে 8 অক্টোবর 3 দিন ব্যাপী 31তম ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হবে। শনিবার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের পালকি সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফোবানার কর্মকর্তারা জানান, বাঙালির হাজার বছরের শান্তি, সম্প্রীতি ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরাই ফোবানা সম্মেলনের অন্যতম লক্ষ্য।
এবারের সম্মেলনে $3 লাখ বাজেট ধরা হয়েছে। প্রবাসের প্রায় 100টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এই সম্মেলনে অংশ নেবে বলে সংবাদ সম্মেলনে আশা প্রকাশ করা হয়। বিশ্বব্যাপী শুক্রবারের সাইবার হামলা আজ আরও ব্যাপক আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন ইন্টারনেট নিরাপত্তা গবেষকরা। ইউরোপোলের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন সহ 150টি দেশে 2 লাখের বেশি কম্পিউটার নেটওয়ার্ক এখন সাইবার হামলায় আক্রান্ত। হ্যাকারদের ছড়িয়ে দেওয়া ক্ষতিকর সফটওয়্যারের কারণে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে গুরুত্বপূর্ণ ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যক্তির ওয়েবসাইট। তবে প্রতিটি ওয়েবসাইট মুক্ত করা বাবদ বিটকয়েনের মাধ্যমে $300 দাবি করেন হ্যাকাররা। এজন্য তারা 3 দিনের সময় বেঁধে দেয়। তবে এই সময় অতিক্রম হলে মুক্তিপণ দ্বিগুণ করে 7 দিনের আলটিমেটাম দেওয়া হয়। সেটাও পরিশোধ করতে না পারলে সব তথ্য মুছে দেওয়ার হুমকি দেয় হ্যাকাররা। তবে কোনো অবস্থাতেই অর্থ পরিশোধ না করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। হামলার হোতাদের খুঁজতে তদন্ত চলছে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি এক ট্যাক্সি চালকের বিরুদ্ধে আরেক প্রবাসী বাংলাদেশি নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে আব্দুল খালেক নামের এই ট্যাক্সি চালককে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে তিনি জামিনে রয়েছেন। পুলিশ জানায় তারা পাশাপাশি অ্যাপার্টমেন্টে থাকতেন। 7 এপ্রিল রাতে বাসায় পৌঁছে দেওয়ার নাম করে আব্দুল খালেক তাকে অপহরণ করে নিউ ইয়র্ক শহর থেকে 40 কিলোমিটার দূরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পালিয়ে এসে পুলিশের কাছে অভিযোগ করেন পেশায় আইনজীবী ওই নারী। প্রায় 1 মাস পর শুক্রবার রাতে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। নিউ ইয়র্কের পুলিশ জানায় একই অপরাধে আব্দুল খালেককে এর আগেও 5 বার গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খবর। একদিন বিরতির পর আবারও অনুশীলনে ফিরছেন টাইগাররা। রোববার স্থানীয় সময় সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত বল ব্রিগান ক্রিকেট ক্লাব মাঠে অনুশীলন করেছেন মাশরাফি সাকিবরা। বৃষ্টিতে পরিত্যক্ত হয় বাংলাদেশ আয়ারল্যান্ড প্রথম ওয়ানডে। শনিবার মাঠের অনুশীলন না করলেও জিম করছিলেন টাইগার ক্রিকেটাররা। তবে রোববার পুরো দমে অনুশীলন করেছে দল। প্রথম রানিং ও স্ট্রেচিং এর পর ব্যাটসম্যান বোলাররা আলাদা গ্রুপে ভাগ হয়ে অনুশীলন করেছে। আয়ারল্যান্ডের কন্ডিশন ও উইকেটের সঙ্গে এখনো পুরোপুরি মানিয়ে না ওঠার কারণে অনুশীলনে বাড়তি মনোযোগী ছিল পুরো দল। আইরিশদের বিপক্ষে প্রথম ম্যাচটি পরিত্যক্ত হলেও বাংলাদেশের টপ অর্ডারের ব্যাটিং কিছুটা হলেও উদ্বেগের কারণ টাইগার কোচ হাতুড়ি সিংহের জন্য। যদিও তামিম মাহমুদুল্লাহর ব্যাটিং দৃঢ়তা কিছুটা হলেও স্বস্তি ফেরায় বাংলাদেশ দলে। আগামী বুধবার ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজের খবর। নেইল ওব্রায়ানের সেঞ্চুরির পরও জয়ের দেখা পেল না স্বাগতিক আয়ারল্যান্ড। নিউজিল্যান্ডের দেয়া 290 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত আইরিশদের ইনিংস থামে 238 রানে। এতে 51 রানে জয় পায় সফরকারীরা। এর আগে ম্যালাহাইডের টস হেরে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে 53 রান তোলেন রঞ্চি ও লাথাম। 37 রান করা রঞ্চিকে ফিরিয়ে জুটি ভাঙেন ম্যাককার্থি। এরপর লাথামও ফিরে যান মাত্র 15 রান করে। তবে জর্জ ওয়াকারের 50, রস টেলরের 52 ও নেইল ব্রুমের 79 রানে 7 উইকেট হারিয়ে 289 রানের বড় সংগ্রহ পায় নিউজিল্যান্ড। লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় স্বাগতিকরা। দলীয় 19 রানে পোর্টারফিল্ডকে ফিরিয়ে আইরিশ শিবিরে প্রথম ধাক্কা দেন কুগ্লো নিলজ। এরপর আরেক ওপেনার স্ট্যানলিংকে ব্যক্তিগত 14 রানে ফেরান তিনি। তবে বালবিরনি ও নেইল ওব্রায়ান মিলে গড়েন 86 রানের জুটি। বালবিরনি 36 রানে আউট হলে এক প্রান্ত ধরে খেলতে থাকেন নেইল, তুলে নেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। এরপর আর কেউ দলের হাল ধরতে না পারলেও শেষ পর্যন্ত আইরিশরা থামে 238 রানে। ফলে 51 রানের জয় নিয়ে এগিয়ে গেল সফররত নিউজিল্যান্ড। 5 উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন মিচেল স্যান্টনার। লা লিগার খবর। শেষ মুহূর্তে এসে জমে উঠেছে শিরোপার লড়াই। গত রাতে ম্যাচে জয় পেয়েছেন 2 জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। সান্তিয়াগো বার্নাব্যুতে ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে সেভিয়াকে 4-1 গোলে হারিয়েছে রিয়াল। অন্যদিকে নেইমারের হ্যাটট্রিকে লা পালমাসকে একই ব্যবধানে বিধ্বস্ত করেছে বার্সেলোনা। এই জয়ে কাতালানরা টেবিলের শীর্ষে উঠলেও এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে সুবিধাজনক অবস্থানে লস ব্ল্যাঙ্কোসরা। ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে রিয়াল মাদ্রিদ। ফলস্বরূপ ম্যাচের 10 মিনিটেই ন্যাচুর গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। 23 মিনিটের ব্যবধানে দ্বিগুণ করেন রোনালদো। 2-0 গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করা সেভিয়া স্টিভেন জোভেটিকের গোলে ব্যবধান কমায় বিরতির পরপরই।
তবে ম্যাচের 78 মিনিটে CR7 নিজের দ্বিতীয় গোল করলে 3-1 এগিয়ে যায় মাদ্রিদিস্তানরা। শেষ দিকে টনি ক্রুসের গোলে বড় জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে জিনেদিন জিদানের দল। এদিকে লা পালমাসের বিপক্ষে বার্সেলোনার প্রথম গোলের দেখা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বৃষ্টিতে এডিস মশা বাড়ায় সারা দেশে চিকুনগুনিয়া ভাইরাস জ্বরের প্রকোপ। বেশি করে পানি খাওয়ার পরামর্শ চিকিৎসকদের। হাসপাতালগুলোতে দেয়া হয়েছে বিশেষ নির্দেশনা। রমজান উপলক্ষে আজ থেকে খোলা বাজারে টিসিবির পণ্য বিক্রি শুরু। সারা দেশে 185টি ট্রাকে বিক্রি হচ্ছে ভোগ্যপণ্য। পর্যাপ্ত আমদানি থাকায় রোজায় বাড়বে না ভোজ্য তেলের দাম, বলছেন ব্যবসায়ীরা। মিল মালিকরা কারসাজি করলেই ব্যবস্থা, হুঁশিয়ারি বাণিজ্য মন্ত্রীর। মনিটরিং এর তাগিদ। 20 থেকে 30 বছরের পুরনো লক্কর ঝক্কর গাড়ি দিয়ে চলছে রাজধানীর বেশিরভাগ থানার পেট্রোল ডিউটি। ঘটছে নানা বিপত্তি। অভ্যন্তরীণ সমন্বয়হীনতাকে দুষছেন বিশ্লেষকরা। এবং ভরাট আর অবৈধ জাল ব্যবহারে কমছে রাঙামাটির কাপ্তাই লেকের মাছ। উৎপাদন বাড়াতে আগামী 3 মাস মাছ ধরা নিষিদ্ধ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলালিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।